44 সন্তানের পিতা ডাক্তার মুজিবুর রহমান। অবাক হচ্ছেন, এটি কি করে সম্ভব? পৃথিবীতে জন্মের পরই যে শিশুরা পেয়েছে নারকীয় পরিবেশ, মায়ের পেট থেকে জন্ম নেয়ার পরই যাদের পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে, এমন 44 জন নবজাতককে লালন পালন এবং প্রাথমিক পরিচর্যা করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন এই চিকিৎসক। যাদের সন্তান নেই এমন পিতামাতাকে আদালতের মাধ্যমে দত্তক দিয়েছেন বেশিরভাগ শিশুকে, যাদের নিয়মিত খোঁজ খবরও রাখছেন তিনি। ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান 1975 সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক ও আইসিইউ বিভাগের ইউনিট প্রধান হিসাবে কর্মরত। পথেই তার জন্ম, মায়ের কোলে আশ্রয় মেলেনি। এক নারী নবজাতকটিকে হাসপাতালে ফেলে রেখে যায়। কে তার বাবা মা, ঠিকানাই বাকি, উত্তর নেই কোনো। মাজেদা নামের এক নারী শিশুটিকে রাজধানীর যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা ছিল মুমূর্ষু। লাইফ সাপোর্টে রাখা হয় ডাক্তার মুজিবুর রহমানের তত্ত্বাবধানে। 5 দিন লাইফ সাপোর্টের যাত্রায় জ্ঞান ফিরে শিশুটির, কিন্তু তার খোঁজ নিচ্ছে না কোনো স্বজন। ভর্তির সময় যে নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া হয় সবই ভুল। বাবুটিকে ভর্তির পরে তাকে ইনিশিয়ালি রিসাসিটেশন করা হয়। রিসাসিটেশন পরে বাবুটার যখন রেসপিরেশন ফিরে আসে, তাকে সিপ্যাপ মেশিন, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এই মেশিনে দেওয়া হয়। এই মেশিনে দেওয়ার পরে বাচ্চাটার অক্সিজেন স্যাচুরেশন আস্তে আস্তে বাড়তে থাকে। হাসপাতালের সবার যত্নে শিশুটি এখন সুস্থ, ভালোবাসা আর মমত্বে বেড়ে উঠছে সে। শিশুর জন্মের পর সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের আদর ভালোবাসা। চিৎকার করে তারা যেন খুঁজে ফেরে মায়ের কোল, আর সেই কান্না শুনেই দৌড়ে আসেন মা। কিন্তু হাসপাতালে নবজাতক আইসিইউ বেডে শুয়ে ছোট্ট সামিন শুধু কেঁদেই যাচ্ছে। দৌড়ে আসছে না তার মা বাবা, তাই সামিনের কান্নাও থামে না। সুস্থ হওয়ার পর সবাই ঘরে ফিরলেও তার ঠিকানা মাতোয়াইলের শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট। সেই থেকে আইসিইউর ইনচার্জ ডাক্তার মুজিবুর রহমানের তত্ত্বাবধানে আছে শিশুটি। এরপর মা বাবাবিহীন এই শিশুটির দেখভাল করছে এই হাসপাতালের কর্মীরা। নার্সরাই তার নাম রেখেছে সামিন। তাকে যখন মাতোয়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন শরীরে ছিল অসংখ্য মশার কামড়ের দাগ, শারীরিক নানা জটিলতাও ছিল। টানা 1.5 মাস চিকিৎসার পর এখন সে অনেকটাই সুস্থ। যখন বাবুটা হসপিটালে আসে তার তাপমাত্রা ছিল প্রায় 96 ডিগ্রি ফারেনহাইট। এটা হাইপোথার্মিক ছিল বাবুটা। আর বাবুটার গায়ে শত শত হাজার হাজার মশার কামড়ের দাগ। বাবুটার খুব চরম শ্বাসকষ্ট ছিল। বাবুটা 12 দিন লাইফ সাপোর্টে থাকার পরে বাবুটা সুস্থ হয়। বাবুটাকে আমরা মায়ের বুকে দিতে হয়, এই বাবুটাকে এখানে সুস্থ করে দিই। এই বাবুটার পিছনে আমাদের ডাক্তার, আমাদের নার্স, আমাদের ওয়ার্ড বয়, আয়া, ইভেন ক্লিনার পর্যন্ত তারা প্রত্যেকে নিজের বাচ্চার মতো করে যত্ন করে আস্তে আস্তে ওকে আমরা সুস্থ করে তুলি আল্লাহর রহমতে। 13 মার্চ রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এক ডাস্টবিন থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়। শিশুটি পলিথিনে মোড়ানো, নরম হাত পা আর শরীরের বিভিন্ন অংশ কামড়েছে বিষাক্ত পোকা। 14 মার্চ শিশুটিকে ঢাকার মাতোয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় শিশুটি লাইফ সাপোর্টে থাকে 10 দিন। তার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাপমাত্রা ছিল প্রায় একেবারে এতটাই নিম্নে যে আসলে থার্মোমিটারে তাপমাত্রা রেকর্ড করা যাচ্ছিল না।
বাচ্চাটা করুণ পরিণতি, বাচ্চাটা মশা মাছি বিভিন্ন ইয়েতে কামড়ে বাচ্চাটা, হ্যাঁ পোকামাকড়ের কামড়ে বাচ্চাটা শরীর জর্জরিত ছিল। অধ্যাপক মুজিবুর রহমান শিশুটির নাম দিয়েছেন জান্নাত। জান্নাতকে নিয়ে ব্যস্ত সময় কাটে তার। তবে জান্নাতকে নিতে আগ্রহী কোনো পরিবার পেলে দিয়ে দিতে চান তিনি। এখন তো জান্নাত আসলাম না, একেবারে পুরো ব্যস্তি ফুলের মতো, মন বোলানো হাসি না, শুধু ওকে যখন বাবা বলে ডাক দেয়, বাবা বা জান্নাত ডাক দিলে সে চারদিকে ঘুরে ফিরে তাকানোর চেষ্টা করে। জান্নাতের হাসিতে যেন সবকিছু ভুলে যান নিবিড় পরিচর্যা কেন্দ্রের কর্মীরা। কিন্তু 22 দিন বয়সী এ নবজাতক বড় ভাগ্যাহত। এ বয়সেই প্রতারিত স্বয়ং বাবা মার কাছে। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে জন্মের 5 দিন পর সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয় যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেই পর্যন্ত ছিলেন বাবা মা দুজনেই। সিসিটিভির ফুটেজে হাসপাতালের রিসেপশনে বাবাকে নিজের নাম লিখতেও দেখা যায়, কিন্তু কয়েকদিন না যেতেই হঠাৎ লাপাত্তা দুজনেই। মা অন্য মায়েদের সাথে মাদার্স রুমে ছিলেন, অন্য মায়েদের বলতেছে যে আমি একটু আসতেছি, আপনারা একটু আমার বাচ্চাকে একটু দেখেন, আমি এক জায়গা থেকে একটু আসতেছি, এই কথা বলে বের হয়ে গেছে। আর্থিক একটা বিষয় থাকতেই পারে, অস্বাভাবিক না, যেহেতু ওনার ধানমন্ডির মতো একটা জায়গায় 5-6 দিন থেকে আসছেন, টাকা পয়সা খরচ করে আসছেন, এই ব্যাপারে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে এটা একটা সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এখানে আমি সবচেয়ে বড় জিনিসটা যেটা দিচ্ছি, এটা একটা সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ। যে সামাজিক অবক্ষয় যে আমাদের হচ্ছে, আমাদের যে পিতৃত্বে মাতৃত্বে যে মমতা যে আমরা ভুলে যাচ্ছে, এটা তার একটা লক্ষণ। সময়ের আগেই জন্ম এই শিশুর। তার মা হয়তো পোস্ট অপারেটিভে মৃত্যুর সাথে লড়ছেন, কিংবা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন মা। মায়ের মৃত্যু অথবা পরিচয়হীন নবজাতকদের বাজার থেকে কেনা কৃত্রিম দুধ দিতে গেলে তাদের মৃত্যু ঝুঁকি থাকে। গেল 2 বছরে এমন অন্তত 25টি শিশুর মৃত্যু দেখেছেন ডক্টর মুজিবুর রহমান। সেখান থেকে আসে হিউম্যান মিল্ক ব্যাংক তৈরির চিন্তা। গত 2 বছরে আমি প্রায় এরকম 25টা বাচ্চা পেয়েছি যেখানে বাচ্চাদের মা নেই। তাদেরকে চিকিৎসা দিচ্ছি, সেবা দিচ্ছি, তাদেরকে ইভেন লাইফ সাপোর্টের মেশিনও দিচ্ছি, লাইফ সাপোর্টে উঠে আসতেছে। কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে শুধুমাত্র বুকের দুধের অভাবে বাচ্চাগুলো ম্যালনিউট্রিটেড হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে বাচ্চাগুলো মারা যাচ্ছে, তাদের ইনফেকশন কন্ট্রোল করা যাচ্ছে না। যে আমার এখানে যে মাগুলো ভর্তি থাকে, আমি শুধু এই মাগুলো যদি একটু ফলো করি, যাদের বাচ্চাগুলো শুধু মরে গেছেন, মায়েরা আছেন, তাদের সমাজ মাঝে মাঝে বলে যে স্যার আমি যদি সমাজে কিছু করতে পারতাম তাহলে তো ভালো হতো। দুধ মা বা তার সন্তানের সাথে বাচ্চার সম্পর্ক হবে আপন মা বা আপন ভাই বোনের মতো। তবে সেই তথ্য সংরক্ষণ করে সম্পর্ক ঠিক রাখতে পারলে কোনো বাধা নেই। স্ক্যানো ও এনআইসিইউতে থাকা অপরিণত বয়সে জন্ম নেওয়া ও অসুস্থ নবজাতকদের খাওয়ানো হবে সংরক্ষিত দুধ। দত্তক নেওয়া সন্তানের অভিভাবকেরাও এখান থেকে দুধ নিয়ে খাওয়াতে পারবেন।
ইতিমধ্যে ইনস্টিটিউটের দোতলায় হিউম্যান মিল্ক ব্যাংকের জন্য পাস্তুরাইজেশন মেশিন, অত্যাধুনিক ফ্রিজার সহ বিভিন্ন সরঞ্জাম বসানো হয়েছে। ব্যাংকের জন্য জনবল প্রশিক্ষণ সহ অন্যান্য কার্যক্রমও চলছে। এটা একটা পাস্তুরাইজার মেশিন, যে মেশিনের মাধ্যমে মায়ের বুকের দুধ একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত, ইউজুয়ালি 66 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 99 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এগুলো হিট করা হয়। হিট করে জীবাণুমুক্ত করা হয়। জীবাণুমুক্ত করানোর পরে এই মেশিন অটোমেটিকলি আবার দুধটাকে কুল করবে। এই ফ্রিজে একটা নির্দিষ্ট টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার -2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই টেম্পারেচারে দুধটা এখানে ওয়েট করবে। তাকে যে আমরা পাস্তুরাইজেশন করার আগে তাকে যে ইনভেস্টিগেশনের যে রিপোর্টের জন্য পাঠিয়েছিলাম, সেই ইনভেস্টিগেশন রিপোর্টের আসার আগ পর্যন্ত এখানে আমরা ওয়েট করবে। এখান থেকে দুধ রিপোর্ট চলে আসলে আমরা এই যে নন ফ্রস্ট ডিপ ফ্রিজ আছে, যে ফ্রিজের মাধ্যমে দুধটাকে প্রিজার্ভ করব। এখানে তার টেম্পারেচার মেনটেন হবে -26 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ওয়াটার ওভেন, এখানে দেয়ার ইজ নো কন্ট্যাক্ট অফ এনি ওয়াটার, কোনো ওয়াটার ড্রপ নাই। সম্পূর্ণরূপে হিটের মাধ্যমে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচারে এই কন্টেনারগুলোকে হিট করে তাকে জীবাণুমুক্ত করা হবে। সেই প্রক্রিয়াটা আগেই সম্পন্ন করেছিলেন উদ্যোক্তা। হাসপাতালের জন্মসনদে উল্লেখ থাকছে দুধ মায়ের নাম ঠিকানা, এমনকি দুই পক্ষকে হাসপাতাল থেকে রিলিজ দেবার আগেই দেয়া হবে নাম ঠিকানা সম্বলিত আইডি কার্ড। আলেমুলাদের যাতে পরিচিত আছে, আমি কয়েকজনের সাথে আলাপ করার পরে ওনাদের সাথে আমি প্রেজেন্টেশন দিই প্রথমে, যে আমি আসলে এইভাবে একটা মিল্ক ব্যাংক করতে চাচ্ছি, যেখানে প্রত্যেক মায়ের দুধ আলাদা করে রাখবো, যেখানে প্রত্যেকের আইডেন্টিটি থাকবে এবং 50 বছর পরেও যেন আইডেন্টিফিকেশন পাওয়া যায়। আমার বালাম খাতায় তার সিরিয়াল নাম্বার, লগো নাম্বার, তার যাবতীয় সমস্ত ইনফরমেশন থাকবে, কম্পিউটারে রাখা হবে, আইডি কার্ড দেওয়া হবে। এত কিছুর পরও ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের অপেক্ষায় থমকে আছে হিউম্যান মিল্ক ব্যাংকের কাজ। অথচ ইরান, কুয়েত কিংবা মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলোতে নির্দ্বিধায় চলছে এই কার্যক্রম। Today discussing for next maybe 1.5 and 2 hours on how can we successfully breastfeed our dear newborns, how we can collect and disburse breast milk. যখন আসলে মা মারা যাচ্ছেন অথবা মায়ের দুধ দেওয়ার একান্ত প্রয়োজন হচ্ছে, যে কারো কাছ থেকে কার কাছ থেকে পেলো কী করলো, ইজ নট দ্য সাবজেক্ট। যে দুধ দিতে হবে ডাক্তার সাহেব বলছে, দুধ নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে যায়, একসাথে 4-5 জনের দুধ নিয়ে আসে। আমাদের শর্ত একটাই, দুই পক্ষকে আগে পরিচয় করাবো, তারা রাজি হলে তারপর আমরা দুধ দিব এবং তাদের সমস্ত ডকুমেন্ট রাখা হবে। ওয়েস্টার্ন কান্ট্রিতে মিল্ক ব্যাঙ্কগুলো আসলে ব্যবহৃত হয়, ওরা আসলে একটা কমার্শিয়াল বেসিসে কেউ কিনে নেয়, কেউ ডোনেট করে, কেউ বা হয়তো এক্সচেঞ্জ করে নেয়, কিন্তু আমাদেরটা হবে জেনারেল বেসিসে না, অনলি ফর ক্রিটিক্যাল বেবি, যেখানে মায়ের দুধ ছাড়া আসলে বেঁচে থাকার কোনো উপায় নেই। নো ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ, ইট উইল বি জাস্ট ভলান্টারি বেসিস অ্যান্ড ইট উইল বি জাস্ট বাংলা যদি বলি আমরা স্যার সদগা জারিয়া হিসাবে। যে বাবুদের মা নাই অথবা মা দুধ দিতে পারতেছে না, তাদের জীবন রক্ষার্থে দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যদি আপন মায়ের দুধ না পাওয়ার সুযোগ থাকে কোনো কারণে, তাহলে অন্য মায়ের দুধ দেওয়া অবশ্যই করতে হবে
এবং আমাদের ইসলামেও এই সম্পর্কে বিধান আছে। নিশ্চয়ই আমার মুফতি হিসেবে বিজ্ঞজনেরা এই সম্পর্কে মতামত দেবে। বিগত ২৫ বছরে বাংলাদেশের শিশু মৃত্যুর হার ৭৩% কমেছে, কিন্তু ঢাকার বৃহত্তম শিশু হাসপাতাল মাতুয়াইলে অবস্থিত ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথে গত বছরে ২,২৬৬ জন নবজাতক ভর্তি হয়, যার মধ্যে ভেন্টিলেটরের অভাবে ১৮৮ জন নবজাতককে স্থান সংকুলান না হওয়াতে অন্য স্থানের এনআইসিইউতে স্থানান্তর করতে হয়। শুধু তাই নয়, ১৬৫ জন নবজাতকের মৃত্যু হয় শুধুমাত্র এই ভেন্টিলেটরের অভাবে। তাই আইডিএলসি উদ্যোগ নিল আইসিএমএইচ এর এনআইসিইউ এর জন্য অত্যাধুনিক নিওনেটাল ভেন্টিলেটর মেশিন স্থাপনের। এছাড়াও এনআইসিইউ মাদার রুম এবং ক্যাঙ্গারো মাদার কেয়ার কর্নার পুনর্সংস্থানের পাশাপাশি হসপিটাল বেড প্রদান ও এয়ার কন্ডিশনও স্থাপন করার উদ্যোগ নিল। লক্ষ্য একটাই, নবজাতকের সুস্থ জীবন নিশ্চিত করার মাধ্যমে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়া। আমি আশা করব যে অন্যান্য কর্পোরেট যে ইনস্টিটিউটগুলো আছেন তারাও ঠিক এই একইভাবে বিভিন্ন, শুধু আইসিএমএস না, বাংলাদেশের অন্য যে কোনো জায়গায় যেখানে এই নবজাতকদের সেবা করার সুযোগ আছে ওই সমস্ত জায়গা সহ সব জায়গায় তারা যদি এগিয়ে আসেন এবং সার্বিক সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশের নবজাতক মৃত্যু রোধে একটা বিশেষ ভূমিকা পালন করতে পারবেন। আজকের নবজাতক আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে সুস্থ আর সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। In Bangladesh, 14 out of every 100 babies are born premature. This is one of the leading causes of neonatal mortality. These small babies, weighing less than 2,000 grams, are at risk of hypothermia, infection, and other feeding difficulties. ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি এমন একটি প্রাকৃতিক পদ্ধতি বা পন্থা যেখানে একজন মা একটানা তার নবজাতককে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা যোগাযোগ দিয়ে থাকেন। KMC is very easy and inexpensive for hospitals and patients. The baby is simply placed against the mother's chest in an upright position. The head is turned to one side and in a slightly upturned position to assist in their breathing and eye contact with their mother. Early on, each KMC session should last at least 2 hours at a KMC ward under supervision. Later, KMC can also be provided at home by all family members until the baby weighs 2,500 grams. This low-cost, highly effective and easy-to-teach practice promotes and supports breastfeeding, lowers the risk of infection, and strengthens the bond between baby and mother. রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে গড়ে উঠেছে বিশ্বমানের নবজাতক শিশু চিকিৎসা কেন্দ্র বাংলাদেশ নবজাতক হাসপাতাল। 400 শয্যার এই হাসপাতালে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের চিকিৎসার জন্য রয়েছে নবজাতকের জন্য 300 শয্যার এনআইসিইউ ও মায়েদের জন্য 100 শয্যা। রয়েছে 7 জন নবজাতক বিশেষজ্ঞ সহ 70 জন মেডিকেল অফিসার। দেশের নবজাতকদের সাথে উন্নত মানের এই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বিদেশি নবজাতকদের জন্য। বাংলাদেশ নবজাতক হাসপাতালকে নবজাতক এবং মায়েদের চিকিৎসায় একটি আইকনিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আমি একজন নারী, একজন মা, আমারও সন্তান আছে। একটি অসুস্থ নবজাতককে যদি সুস্থ করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি, এখানেই আমাদের জীবনের সার্থকতা। বাংলাদেশ নবজাতক হাসপাতাল, যে হাসপাতালটি পৃথিবীর সবচেয়ে বড় নবজাতক হাসপাতাল, পৃথিবীর চেয়ে এত বড় এনআইসিইউ আর নেই। বাংলাদেশের কোন নবজাতক যেন চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে না হয়। দেশের বাইরে থেকে, অত বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে যেন নবজাতকরা চিকিৎসা নিতে বাংলাদেশে আসেন, সেই প্রত্যয় নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু। অত্যাবশ্যকীয় সেবা থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের সেবা পাওয়ার
ব্যবস্থা এই হাসপাতালটা আছে, যে বাচ্চাদের জন্ডিসের জন্য আছে ফটোথেরাপি ব্যবস্থা। এই হাসপাতালে অপরিণত নবজাতকদের জন্য আছে ওয়ার্ম আর ইনকিউবেটরের ব্যবস্থা। এই হাসপাতালে আছে সিপেপ মেশিন এবং তারপর ওপিফ্লো মেশিন, বাইপেপ মেশিন। এরপরে যাদের দরকার হবে তাদের টোটাল লাইফ সাপোর্টের ব্যবস্থা অর্থাৎ ভেন্টিলেটর ব্যবস্থা আছে। এই হাসপাতালে হাই ফ্রিকোয়েন্সি ভেন্টিলেটর, যেটা বাংলাদেশে খুব কম সংখ্যক হাসপাতাল ছাড়া অন্য কোনো জায়গায় তার ব্যবস্থা নেই। আইসিইউর জন্য দেশে দক্ষ জনবলের ঘাটতিও ব্যাপক। কথা বলছেন করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে জীবন মৃত্যুর যুদ্ধে জয়ী এক চিকিৎসক। সরকারি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মজিবুর রহমান পেশাগত দায়িত্ব পালনের সময় আক্রান্ত হন করোনা ভাইরাসে। প্রথম দিকে জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। পরপর 4 পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। তিনি করোনায় আক্রান্ত শনাক্ত হন 5মবারের পরীক্ষায়। ততদিনে অবস্থা এতটাই খারাপ হয় যে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয় তাকে। টানা 7 দিন আইসিইউতে করোনার সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফেরেন এই চিকিৎসক। জানালেন দেশে আইসিইউতে চিকিৎসার অভিজ্ঞতা। অ্যান্টিভাইরাল যেটা হলো করোনাতে ব্যবহার করা হয় এবিগান ট্যাবলেট ওরা কন্টিনিউ করলো, এবিগানটা চলতেছিল। প্লাস আমার যেহেতু পরে দেখা গেল যে একটা এক্সরেতে নিউমোনিয়া আসছে, সিটি স্ক্যানে নিউমোনিয়া আসছে, তারপরে যেহেতু প্রথমে করোনা নাই পরবর্তীতে করোনা আসছে, তো করোনা ধরে নিয়েই পরে আমাকে সেকেন্ডারি ইনফেকশনের জন্য মেরোপেনাম ইনজেকশন প্লাস হলো আরেকটা হলো যেটাকে বলা হয় মক্সিফ্লক্সাসিলিন ইনজেকশন শুরু করা হয়। তিনি মনে করেন আইসিইউতে শয্যা সংখ্যা বাড়ানো উচিত, সেই সঙ্গে দক্ষ চিকিৎসক ও সেবিকা নিয়োগ জরুরি, কেননা কর্মরতদের অনেকেই অদক্ষ। আর আইসিইউ কনসালটেন্ট যেমন দরকার, আইসিইউতে যিনি ডিউটি ডাক্তার থাকবেন তিনি ন্যূনতম একটা লেভেলের অর্থাৎ আইসিইউ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকেও স্বাগত। নবজাতকের ক্ষেত্রে আসলে বাড়তি কোনো সতর্কতা বা তাদের যত্নের জন্য আলাদা কোনো সতর্কতার এই সময়টাতে প্রয়োজন আছে কিনা এবং তার গুরুত্ব আসলে কি? ধন্যবাদ আপনাকে সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য। কারণ এই করোনার সিজনে বা করোনার সময়ে নবজাতকেরকে যত্ন নেওয়া এবং নবজাতককে গুরুত্ব দেওয়া এবং তার গুরুত্বকে স্বীকার করে নেওয়া এটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়াচ্ছে। নবজাতককে কোনোভাবেই মায়ের বুকের দুধ ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করে মাথায় আনাই যাবে না। 0 থেকে 180 দিন বয়স পর্যন্ত নবজাতকের মায়ের বুকের দুধ ছাড়া 1 ফোঁটা পানিরও প্রয়োজন হয় না। সেই জন্য মায়েদের প্রতি আমার বিনীত অনুরোধ একটাই, আপনি যতক্ষণ বেঁচে থাকেন, কথা একটাই, আপনি যতক্ষণ বেঁচে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বাবুটাকে কৌটা দুধ খাওয়ায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা করবেন না। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নবজাতকের যত্ন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর মজিবুর রহমান মজিব স্যার, সহযোগী অধ্যাপক ও ইনচার্জ নবজাতক আইসিইউ মাতোয়াইল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট। এই নবজাতকদের এই করোনাকালে এবং এই শীতকালে যে সমস্ত অসুখগুলো বেশি হওয়ার চান্স আছে তার মধ্যে একটি হলো নিউমোনিয়া, দ্বিতীয় নাম্বার হলো তার সেপসিস বা রক্তে জীবাণু ঢুকে বা রক্তের ইনফেকশন। আচ্ছা, সেটা থেকে তার হতে পারে ব্রেনে তার ইনফেকশন চলে যায়, যেটাকে আমরা মেনিনজাইটিস বলে থাকি। জি, একেবারে এক কথায় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে করোনাকালে নবজাতকের যত্নে মা বেশি যত্নশীল হবেন অন্য সময়ের তুলনায়। মা ভালো করে হাতটা পরিষ্কার করবেন, হাতটা পরিষ্কার পানিতে 6 স্টেপে ধুবেন, ধোয়ার পরে একটু স্যানিটাইজার হাত করবেন বা একটু হেক্সিসল নেবেন, তারপর বাবুটাকে যত্ন করে বুকে নিয়ে মায়ের বুকের দুধ দিবেন। এবং সবসময় খেয়াল রাখতে হবে নবজাতকটাকে না শীত না গরম
অর্থাৎ তার রুমের টেম্পারেচারটা এমনভাবে থাকবে সেটা 25 থেকে 30-এর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে রুম হিটার যদি দিতে হয় তাহলে রুম হিটার দিতে হবে। বাবু যেন ঠান্ডা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। সেটা মায়েদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনার বাবুটাকে আপনি নিজ হাতে কৌটা দুধ খাবে তার বিপদ ডেকে আনবেন না, তাকে বুকের দুধ খায় তাকে বাঁচার অধিকারটা ফিরিয়ে দিন, তারপর দিয়ে যত্নশীল হন। আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটাই রেজে, আমাদের এই অবক্ষয় কবে দূর হবে? যে বা যারা তাকে জন্ম দিয়েছেন তারা যদি ওরা সোশ্যাল পরিচয় দিতে যদি আসলে কষ্ট ফিল করেন বা নাই দিতে পারেন, তারা যদি একটা ভালো জায়গায় রেখে দিতেন বা কি যে কেউ নিয়ে যাবে তাকে নিয়ে যায় সেবা দিবে, সে বেঁচে যাবে, এই কাজটুকু করলেও তো অন্তত একটু মানবিক দিক একটা পাওয়া যেত। কিন্তু একটা বাচ্চার পাথর দিয়ে মাথায় আঘাত করা, তারা মেরে ফেলা, যে এরকম যদি সিচুয়েশনে পড়ে যায় যে বাচ্চাটা আসলে তারা সোশ্যাল পরিচয় দিতে পারবে না, তারা আননোন নাম্বার থেকে এবং সম্পূর্ণ পরিচয় গোপন রাখার স্বার্থে আমাকে ফোন দিলে আমি বাচ্চাটা রিসিভ করে নিয়ে আসবো। তাতেও যদি না হয়, ওরা কোথায় বাচ্চাটা একটা উন্মুক্ত স্থানে বা বাচ্চাটা মরে না যাবে এরকম একটা পাবলিকের চোখে পড়বে এরকম একটা কোনো জায়গায় রেখে দেবো, ওইখান থেকে আমরা নিয়ে আসবো এবং ওরকে লালন পালন করার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ যতটুকু আমাদের দিচ্ছে আমরা নেব।